লেখিকা সোমালী সরকারের অনিক। সকাল হতে না হতেই সরমা বিছানা ছেড়ে উঠে পড়ে। আজ সকাল সকাল পুজো দিতে হবে। তার দাদু ভাই আজ প্রথম স্কুলে যাবে। জীবনের প্রথম চাকরি। ওর এত দিনের পরিশ্রম আজ সার্থক। নাতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করে সরমা, ওর মঙ্গল করো ঠাকুর, তুমি আছো তাই তো এই দিনটা আমায় দেখালে। এদিকে নীলাও আজ তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেছে। কাকিমার হুকুম, অনিক যা যা খেতে ভালোবাসে সে সবকিছুই রান্না করতে হবে আজ। নীলাও তাই আজ খুব ব্যস্ত, একটুও সময় নেই, তাড়াতাড়ি কাজ সারতে হবে। অনিক সারা রাত ঘুমোতে পারেনি, শুধু এপাশ ওপাশ করে কাটিয়েছে। কতক্ষণে সকাল হবে সেই অপেক্ষা। সকাল হতেই উঠে পড়ে। মা দিদা এরা সব গেল কোথায়? কাউকে দেখছি না, ব্যাপারটা কি? যাকগে, আমি ফ্রেশ হয়ে নি, তারপর দেখি কোথায় সব। সময় মতো আমাকে তৈরি হতে হবে, দেরি করলে চলবে না। দাদু বলতো সময়ের কাজ সময়ই করতে হয়। তৈরি হয়ে এসে ডাকাডাকি শুরু করে দেয়, দিদা ও দিদা, মা মা, কোথায় তোমরা? কখন থেকে খুঁজছি আমি, কাউকে দেখছি না। কি হলো দাদু ভাই, এত চিৎকার করছো কেন? আমরা কি হারিয়ে গেছি নাকি? হ্যাঁ, বাপরে বাপ, মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। কি হলো বলো? না মানে তোমাদের দেখতে পাচ্ছিলাম না কাউকে, তাই। তোমাদের না দেখলে আমার ভালো লাগে না, তুমি তো জানো। কেমন চুপচাপ হয়ে আছে বাড়িটা। ও এই ব্যাপার। আমি ঠাকুর ঘরে ছিলাম, পুজো দিচ্ছিলাম, আর তোমার মা রান্নাঘরে রান্না করছে। তুমি খেয়ে বেরোবে না, সেই জন্য তাড়াহুড়ো করছে, তাই শুনতে পাইনি হয়তো। এসো দেখি পুজোর ফুলটা ছুঁয়ে দিই তোমার মাথায়। ঈশ্বর যেন তোমার সব মনস্কামনা পূরণ করেন। কই রে, তোর হলো? ছেলেকে এবার খেতে দে। যা ছেলে তোর, দেরি হলে আবার না খেয়েই বেরিয়ে পড়বে। একেবারে দাদুর মতো হয়েছে। হ্যাঁ কাকিমা, এই যে দিচ্ছি, চলে এসো তোমরা। নাও দাদু ভাই, মাথা ঠান্ডা করে খেয়ে নাও। এ কি দাদু ভাই, তোমার চোখে জল কেন? ছি ছি ছি, খেতে বসে চোখের জল ফেলতে আছে? আজ না কত আনন্দের দিন, তুমি প্রথম দিন স্কুলে যাবে, কত মানুষের সাথে পরিচয় হবে। এমন দিনে কেউ কাঁদে? সব দুঃখ কষ্ট ভুলে যাও দাদু ভাই, নতুন স্বপ্নের পথে পা বাড়াও। ঠিক বলেছ দিদা, আজ সত্যি আনন্দের দিন, কিন্তু এই আনন্দ আমি দাদুর সাথে ভাগ করে নিতে পারলাম না। আজও আমি স্কুলে যাচ্ছি, সেদিনও আমি স্কুলে গেছিলাম। এই দুইয়ের মাঝে তফাৎ শুধু একটাই, সেদিন আমার হাতটা ধরেছিল দাদু, আর আজ আমি একা। মন খারাপ করো না, দাদু সব সময় তোমার সাথে আছেন। আমরা তাকে দেখতে পাই না ঠিকই, কিন্তু উনি আমাদের সাথেই আছেন। আর দেরি করা ঠিক হবে না দিদা, এবারে আমি আসি। অনেক সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়ে। স্কুলের সামনে এসে দাঁড়ায় অনেক, তাকিয়ে দেখে কিছুক্ষণ, তারপর ভেতরে যায়। ফুল দিয়ে ওকে অভ্যর্থনা জানানো হয়। হেডমাস্টার মশাই নিজে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল অনেকের। সবার সাথে পরিচয় হলো, এবার ছাত্র ছাত্রীদের সাথে পরিচয় হবে। ক্লাসে এলো অনেক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো আছি স্যার, সবাই সমস্বরে উত্তর করে। এক এক করে সবার নাম জেনে নেয় অনেক, তারপর বলে, আজ তো আমাদের ক্লাসে প্রথম দিন, তাই আজ আর পড়াশোনা নয়, আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি, কেমন? সবাই একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ স্যার। অনেক বলতে শুরু করে। বলতে বলতে হারিয়ে যায় সেই দিনগুলিতে যেখানে ওর দাদু ছিল। ছেলেটির যখন 4 বছর বয়স, তখন ওর বাবা পৃথিবী ছেড়ে চলে যান। ছোট ছেলেকে নিয়ে একদম একা হয়ে যান নীলা। আত্মীয় স্বজন যারা ছিলেন প্রথম দিকে 2-1 খোঁজ খবর নিত, কিন্তু পরে তারা কেউ আর এই দিকে তাকিয়ে দেখেনি। এদিকে ঘরে সঞ্চয় বলতে যা ছিল সবই শেষ হতে লাগলো। কি করবে নীলা, কিছুই ভাবতে পারে না। কোথায় যাবে, কার কাছে যাবে? বাবার বাড়িতেও কেউ নেই যে 2 দিন গিয়ে থাকবে। এই সব চিন্তা ভাবনা তাকে পাগল করে দেয়। বারবার মনে হয় কিছু একটা করে ফেলি, কিন্তু অনেকের মুখটা চোখের সামনে ভেসে ওঠে ওর।
কি হবে, কে দেখবে ওকে? স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাবছি। সেরকম লেখাপড়াও জানা নেই, গরিব ঘরের সন্তান সে। মাত্র 15 বছর বয়সে অনিকের বাবার সাথে তার বিয়ে হয়। খুব সুখে ছিল তারা। অনিকের বাবা একটা কারখানায় কাজ করত, স্বল্প উপার্জন ছিল, কিন্তু তাতেই ওরা খুশি। রোজ 9টায় কাজে চলে যেত সমরেশ। সন্ধ্যাবেলা বাড়িতে এসে দুজনে মিলে গল্প করত। কারখানায় সারাদিন কি কি হলো সব নীলাকে বলা চাই। নীলাও সারাদিন অপেক্ষা করে থাকতো কখন সমরেশ বাড়ি ফিরবে। এইভাবেই দিনগুলি কাটছিল ওদের। তারপর একদিন সমরেশ কারখানায় গিয়ে আর বাড়ি ফিরল না। আকাশ ভেঙে পড়ল যেন নীলার মাথায়। আর কিছু সে মনে করতে চায় না। দুহাতে মুখ ঢেকে বসে পড়ল। সে কতক্ষণ এইভাবে ছিল জানে না। সম্বিত ফিরে আসে অনিকের ডাকে। মা, মা, খেতে দেবে না? বড় খিদে পেয়েছে মা। নীলা ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, চলো তোমাকে খেতে দিই। তুমি খাবে না মা? আমি পরে খাবো বাবা, তোমাকে আগে খাইয়ে দিই চলো। ছোট অনেক কিছুই বুঝতে পারে না মায়ের দুশ্চিন্তার কারণ। 7 পাঁচ ভেবেও কোনো কুল কিনারা পায় না নীলা। কি করবে, কিভাবে ছেলেকে মানুষ করবে কিছুই বুঝতে পারে না। অনেকের বাবার কত স্বপ্ন ছিল, ছেলেকে ভালোভাবে মানুষ করবে, অনেক লেখাপড়া শেখাবে। কি হবে, কি করে সেই স্বপ্ন সত্যি করবে? না না না, আর ভাবতে পারে না নীলা। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেও একসময় ঘুমিয়ে পড়ে। সকাল হতেই আবার সেই একই চিন্তা। কি করবে সে এখন? সেরকম লেখাপড়া জানে না যে দুটো টিউশনি করবে। এসব কথাই মনটাকে তোলপাড় করে তুলছে। এমন সময় বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সাবিত্রী। নীলাকে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে এসে ওদের কুশল জানতে চায়। ওকে দেখেই হাউ হাউ করে কেঁদে ওঠে নীলা। আমি আর পারছি না সাবিত্রী, কি করব আমি? ছেলেটাকে কিভাবে মানুষ করব? ওর বাবার কত স্বপ্ন ছিল, অনেক কত বড় হবে, ভালো মানুষ হবে। আমি কি করে ওর বাবার স্বপ্ন সত্যি করে তুলবো বলো? সাবিত্রী, আমি যে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। কেঁদো না বৌদি, ভগবান ঠিক একটা না একটা ব্যবস্থা করবেন। এত ভেঙে পড়লে চলবে? ছেলেটার দিকে তাকিয়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে। নিজেকে শক্ত করো। আমার দেরি হয়ে যাচ্ছে বৌদি, এবার আমি আসি কেমন? বিকেলবেলা আমি আবার আসবো, তখন চিন্তা করে দেখব কি করা যায়। যাও তো তুমি, এবার ছেলেটাকে কিছু খেতে দাও দেখি। অনেক বেলা হয়ে গেল, বাচ্চা ছেলে, খিদে পেয়েছে নিশ্চয়ই। সাবিত্রী চলে গেলে নীলা ছেলেকে নিয়ে ভেতরে যায়। সাবিত্রীর কথায় কেন জানি না কোথাও একটু আশার আলো যেন দেখতে পায় সে। আজ সারাদিন পথ চেয়ে বসে থাকে কখন সাবিত্রী আসবে। সাবিত্রী তার বাড়ির সব কাজকর্ম সেরে সন্ধ্যার পর আসে। ওকে বসতে দিয়ে নীলা বলে, এবার বল কি বলবি আমায়? কি আর বলবো বৌদি, কেমন করে যে বলি বুঝতে পারছি না, কিন্তু আর তো কোনো উপায়ও দেখি না। অত হেয়ালি করিস না, যা বলবি স্পষ্ট করে বল। কিছুক্ষণ চিন্তা করে সাবিত্রী বলেই ফেলে, বৌদি, আমি যেটা বলবো শুনে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু এছাড়া তো কোনো রাস্তা নেই আমাদের। তার মানে কি বলতে চাস তুই? না মানে আমি বলছি কি বৌদি, তুমি কি আমার মতো রান্না করবে এক বাড়িতে? খুব ভালো মানুষ ওনারা, স্বামী স্ত্রী দুজনে থাকে, তাদের 2 মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, অনেক দূরে থাকে ওরা। বছরে একবার আসে মা বাবাকে দেখতে। ভদ্রলোক চাকরি করতেন, স্কুল মাস্টার ছিলেন, এখন রিটায়ার করেছেন। আর কাকিমা তো মাটির মানুষ, কি মিষ্টি ব্যবহার। ওনাদের কাছে তোমার কথা বলেছিলাম, বৌদি খুব কষ্ট পেয়েছেন, বলেছেন কিছু দরকার হলে বলতে। তাই আমি বলি কি, তুমি এই কাজটা নিয়ে নাও বৌদি। ভাত ছড়ালে কি কাকের অভাব হয়? সবাই জানে ও বাড়িতে রান্নার লোক দরকার। কত মানুষ ঘুরছে এই কাজটার জন্য। দিনকাল যা পড়ছে সবাইকে তো আর বিশ্বাস হয় না। তার মধ্যে তোমার বয়স কম, অনেক কিছু ভাবার বিষয় আছে। দেখো তুমি চিন্তা ভাবনা করে। আমার যা বলার আমি বললাম, এবার তুমি ভেবে দেখো কি করবে। কান্নাকাটি করে তো আর পেট ভরবে না, ছেলেটার কথাও তো ভাবতে হবে নাকি? আচ্ছা বৌদি, এবার আমি উঠি, 8টা বেজে গেল বোধহয়, ছেলে মেয়েদের খেতে দিতে হবে। তুমি ভেবে দেখো, অত তাড়া নেই, ইচ্ছে হলে আমায় জানিও, আমি সাথে করে নিয়ে যাব কেমন? আসি বৌদি। সাবিত্রী চলে গেলে
নীলা অনেককে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ভাবতে বসে কি করবে। সমরেশের ছবিখানা বুকে নিয়ে অঝোর ধারায় কাঁদতে থাকে সে। তার মন কিছুতেই সায় দেয় না। নানান কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে। সকালবেলা সাবিত্রীকে যেতে দেখে, কিন্তু কিছু বলে না। নিজের সঙ্গে সারাদিন কথা বলে। একবার দৌড়ে চলে যায়। সমরেশের ছবির সামনে তাকিয়ে থাকে। একভাবে মাকে এইভাবে দেখে ভয় পেয়ে জড়িয়ে ধরে অনেক। মা মা বলে মায়ের গালে চুমু খায়। নীলা ছেলেকে জড়িয়ে ধরে বসে পড়ে। এইভাবেই কেটে যায় সময়। হঠাৎ যেন মনে হয় সমরেশ ডাকছে, নীলা, নীলা, ওঠো, উঠে দাঁড়াও, তাকিয়ে দেখো, সামনে অনেকটা পথ তোমায় চলতে হবে। থেমে গেলে হবে না, শক্ত পায়ে দাঁড়াও। আমার অনেককে বড় করতে হবে তো। আমি যেটা পারিনি সেটা তোমাকেই শেষ করতে হবে। হেরে গেলে চলবে না। আমার যে অনেক আশা, আমার অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। তুমি পারবে না? নীলা, আমার স্বপ্ন পূরণ করতে পারবে না? বলো নীলা, বলো। তুমি আমায় কথা দাও, তুমি উঠে দাঁড়াবে, ভেঙে পড়বে না। ওঠো নীলা, ওঠো। আর সময় নেই, এবার তোমাকে ছুটতে হবে। নাও, এবার ওঠো, ওঠো নীলা, ওঠো। বৌদি, ও বৌদি, কি হয়েছে তোমার? কখন থেকে ডাকছি, ছেলেটা চিৎকার করে যাচ্ছে, তোমার তো কোনো হুঁশ নেই দেখছি। বলে একটা ধাক্কা দেয় সাবিত্রী। চমকে ওঠে নীলা। কি কি হয়েছে সাবিত্রী, কি হয়েছে? কিছু হয়নি, তুমি বসো তো। কি অবস্থা, ঘেমে নে উঠেছো একেবারে। এভাবে থাকলে তুমি শেষ হয়ে যাবে বৌদি। আমি আর কোনো কথা শুনবো না, তোমাকে আজ আমার সঙ্গে যেতেই হবে। আর শোনো, আমি বাবুকে নিয়ে যাচ্ছি আমার বাড়ি। নাওয়া খাওয়া হলে তবে নিয়ে আসবো। দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচুক ছেলেটা। তুমি কিন্তু তৈরি থেকো, সময় মতো আমি চলে আসব। নীলা তাকিয়ে থাকে ওদের দিকে। মুখ দিয়ে একটি কথাও বের হয় না। বিকেল হতে সাবিত্রী চলে আসে অনিককে নিয়ে। কই গো বৌদি, তোমার হলো? কোথায় তুমি? এ কি, এখনো রেডি হওনি? ওঠো তো ওঠো, এবার তোমাকে আমি জোর করে নিয়ে যাব। তাছাড়া আর কোনো উপায় নেই। দাঁড়া, দাঁড়া সাবিত্রী, দাঁড়া, আমার কথা শোন। না, তোমার আর কোনো কথা শোনার নেই আমার। অনেক হয়েছে, এবার চলো। এক প্রকার জোর করে নীলাকে সাথে নিয়ে রওনা হয় সাবিত্রী। ওদের বাড়ি থেকে বেশি দূর না, মাস্টার মশাইয়ের বাড়ি। প্রতিবেশীরা ওনাকে মাস্টার মশাই বলেই ডাকে। সবাই ওনাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। ওরা গিয়ে কলিং বেল বাজাতে দরজা খুলে বেরিয়ে এলেন মাস্টার মশাইয়ের স্ত্রী। কে? সাবিত্রী, আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ কাকিমা, আমি যার কথা তোমাকে বলেছিলাম তাকে নিয়ে এসেছি। এসো বৌদি, এসো। ও তাই, আয় ঘরে আয়। ও মা, কি সুন্দর বাচ্চাটা। তোমার নাম কি ভাই? ওর নাম অনিক, অনিক গুহ। ভালো বংশের তো। আহারে, কি আর করবে, সবই ভাগ্য। যাকগে, তুমি সাবিত্রীর কাছে সব শুনেছো তো? আমরা দুজন মাত্র মানুষ, একটু রান্নার ঘর দোর গোছগাছ করা, এটুকুই কাজ। বয়স হয়েছে তো, এখন আর আগের মতো পারি না ওঠানামা করতে। হাঁটুতে বড় ব্যথা, ভীষণ কষ্ট হয়। তাই সাবিত্রীকে বলেছিলাম একটা লোকের জন্য। ও খুব ভালো, মাঝে মাঝে এসে আমাকে এটা ওটা এগিয়ে দিয়ে যায়। ও তো 3-4 বাড়ি কাজ করে, তাই সময় পায় না একদম। তবুও যেটুকু পারে করে দেয়। তোমার কোনো অসুবিধা হবে না এখানে, দেখো। সাবিত্রী, যা, বাচ্চাটাকে কিছু খেতে দে, আর আমাদের জন্য চা করে আন। ফ্রিজে কি আছে দেখে ওকে দে, খালি মুখে বসে আছে কখন থেকে। আচ্ছা কাকিমা, দেখছি, তোমরা কথা বলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওরা রওনা হয়। নীলার বেশ ভালো লাগে। ওনাদের সাথে অনেকও বেশ মিশে গেছিল। মাস্টার মশাইয়ের সাথে দাদু দাদু করছিল। নীলা রাজি হয়ে যায়, কাল থেকে আসবেও কথা দেয়। ফেরার পথে অনেক কথা বলে। না, আর কাঁদবো না। আমাকে এবার বাঁচার জন্য লড়াই করতে হবে, ছেলেকে মানুষ করতে হবে। আর থেমে থাকলে চলবে না, দৌড়তে হবে, অনেকটা পথ চলতে হবে আমাকে। ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমি যেন আমার গন্তব্যে পৌঁছতে পারি। কাল থেকে আমার যাত্রা শুরু। সারা রাত ছটফট করলো বিছানায় নীলা। এক ফোঁটাও ঘুম এলো না চোখে। সকাল হতে সমস্ত কাজকর্ম সেরে সাবিত্রীর জন্য অপেক্ষা করতে লাগলো। ও এলেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লো। মাস্টার মশাইয়ের স্ত্রীর ব্যবহার এত ভালো যে নীলার একটু অসুবিধা হলো না।
নিজের বাড়ির মতোই সব কাজ করতে লাগলো। কয়েকদিনের মধ্যে নীলা বাড়ির একজন হয়ে উঠল। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। অনেককে এবার স্কুলে ভর্তি করানো হলো। এর মধ্যে অনেক দাদুর কাছে বর্ণ পরিচয় শিখে নিয়েছে। পড়াশোনায় তার খুব উৎসাহ। বিকেল হলে বই নিয়ে বসে পড়ে দাদুর কাছে। মাস্টার মশাইও সমান উৎসাহে পড়ান। আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। নীলার হাতেও অনেক সময়, তাই কাকিমাকে বলে সে আরো দুবারই কাজ নেয়। অক্লান্ত পরিশ্রম করে সে, যাতে অনেকের কোনো কষ্ট না হয়। কেটে গেল বেশ কয়েক বছর। অনেক এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। নীলার ভীষণ ভয়, পারবে তো? মাস্টার মশাইয়ের শিক্ষার মান রাখলো অনেক। স্কুলে সবার চাইতে বেশি নাম্বার পেয়ে পাশ করলো সে। স্কুলের শিক্ষকরা সবাই আনন্দিত এত ভালো রেজাল্ট করার জন্য। এই ছেলেটা তাদের স্কুলের মান রেখেছে। সবচাইতে খুশি হলেন মাস্টার মশাই। ওগো শুনছো, আজ আমি ধন্য। আমার শিক্ষা আমি সঠিক জায়গায় দিতে পেরেছি গো। অনেক আমার মুখ উজ্জ্বল করেছে। নীলা আনন্দে আত্মহারা। এক ছুটে বাড়িতে এসে সমরেশের কাছে যায়। শুনতে পাচ্ছ ছেলের কথা? ও যে পাশ করেছে, ও নাকি খুব ভালো নাম্বার পেয়েছে গো। আজ আমার খুব আনন্দ। তুমি আশীর্বাদ করো, ও যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারে। দৌড়ে যায় সাবিত্রীর কাছে। সাবিত্রী, কোথায় গেলি রে? এদিকে আয়, দেখ আজ আমার কি আনন্দ। আমার ছেলে পাশ করেছে, আর এসব হয়েছে তোর জন্য। তুই যদি সেদিন আমায় ঘর থেকে টেনে না বের করতিস সাবিত্রী, তবে মাস্টার মশাইয়ের মতো মানুষের সংস্পর্শে আমরা কোনোদিন আসতে পারতাম না। আর এই দিনটাও হয়তো দেখতে পেতাম কিনা ভগবানই জানেন। তুই নিশ্চয়ই আগের জন্মে আমার বোন ছিলি। জড়িয়ে ধরে সাবিত্রীকে। আরে বৌদি, করো কি? সবই ভগবানের আশীর্বাদ। এতে তোমার আমার কোনো হাত নেই। চলো তো মাস্টার মশাইয়ের বাড়ি যাই, দেখি উনি কি ভাবছেন আমাদের অনেককে নিয়ে। গিয়ে দেখে মাস্টার মশাই তার মেয়েদের সঙ্গে ফোনে কথা বলছেন। তার চোখ মুখ দিয়ে যেন আনন্দের ধারা বইছে। সে যে কি আনন্দের তা একমাত্র ভগবানই জানেন। শুরু হলো অনেকের পথ চলা। কঠোর পরিশ্রম করতে হবে তাকে। দাদুর আদর্শে সে অনুপ্রাণিত। আরো অনেক পথ চলতে হবে। এদিকে মাস্টার মশাইয়ের শরীর দিন দিন খারাপ হতে লাগলো। অনেকটা বয়স হয়েছে তার। এখন আর আগের মতো অনেককে নিয়ে বসতে পারেন না। একটুতেই হাঁপিয়ে ওঠেন, চিন্তায় পড়ে যান। আমার অবর্তমানে কে ছেলেটিকে সঠিক পথ দেখাবে? দুষ্টের অভাব নেই এই সংসারে। উনি স্ত্রীকে ডেকে বলেন, আজ তোমায় আমি একটা কথা বলি। আমার শরীরটা ভালো নেই, হয়তো আর বেশি দিন থাকবো না। তাই আঁতকে ওঠে সরমা দেবী। কি বলছো? তুমি এসব কথা মুখেও আনবে না। আমার কি হবে? আমি আমি কাকে নিয়ে বাঁচবো? বলেই কাঁদতে থাকেন। তুমি কি পাগল হয়ে গেলে সরমা? এই পৃথিবীতে কি কেউ চিরদিন থাকতে আসে? তুমি এত অবুঝ হলে চলবে? এদিকে এসো, বসো শান্ত হয়ে। আমি যা বলছি শোনো। আমি যেভাবে এতদিন অনেকের পড়াশোনার দায়িত্ব নিয়েছি, আমার অবর্তমানে তুমি ঠিক সেইভাবেই চালিয়ে যেও। টাকার অভাবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, সেটা আমি সইতে পারবো না। ভগবান যেন আর কয়েকটা বছর তোমায় বাঁচিয়ে রাখেন। ছেলেটা ওর জায়গা ঠিক তৈরি করে নেবে। আর এসব টাকা পয়সার কথা কেউ যেন না জানতে পারে। অনেক ডাক্তারের ওষুধ চলতে থাকে, কিন্তু মাস্টার মশাইয়ের শরীরও ক্রমশ খারাপ হতে থাকে। অনেক জল ভরা চোখে দাদুর কাছে বসে আছে। ও কিছুতেই সহ্য করতে পারছে না দাদুর এই কষ্ট। বারবার বলতে থাকে, অন্য ডাক্তারের কাছে নিয়ে চলো আমার দাদুকে। দাদু ভালো হয়ে যাবে। আমি দাদুকে সুস্থ করে তুলবই। ওকে কেউ বোঝাতে পারে না দাদুর সময় হয়ে গেছে, আর তাকে কেউ আটকে রাখতে পারবে না। চলে যায় অনেকের দাদু। ভেঙে পড়ে অনেক। কিছুতেই বোঝানো যাচ্ছে না ওকে। সারাদিন চুপচাপ বসে থাকে। মেনে নিতে পারছে না যে দাদু আর নেই। এদিকে সবকিছু মিটে গেলে মেয়েরা এবার ওদের মাকে সাথে নিয়ে যেতে চায়। মা, তুমি এখানে একা কি করে থাকবে? বাবা নেই, তুমি অসুস্থ হলে কি হবে? আমরা কেউ কাছে থাকি না, কে দেখবে তোমায়? না না না, এভাবে তোমায় একা রেখে আমরা কি করে থাকবো বলো?
তোমাকে আমরা সঙ্গে করে নিয়েই যাব, কোনো কথা শুনবো না। মা, তুমি আর আপত্তি করো না। অনেক এতক্ষণ চুপচাপ বসে শুনছিল ওদের কথা। হঠাৎ দৌড়ে এসে দিদাকে জড়িয়ে ধরে বলে, দয়া করো, তোমরা আমার দিদাকে আমার কাছ থেকে কেড়ে নিও না, দয়া করো আমায়। আমার দাদু চলে গেল, দিদা না থাকলে আমি পাগল হয়ে যাব। আমি আমার বাবাকে দেখিনি, দাদু দিদা আর মা এরাই আমার সব, কেড়ে নিও না তোমরা। সবাই অবাক, এ কি দেখছে ওরা? এই যে জন্ম জন্মান্তরের সম্পর্ক ওদের, রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে? না দাদু ভাই, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, তুমি শান্ত হও দাদু ভাই, শান্ত হও। এসব কিছু নীলা দেখছে আর কাঁদছে, ভেবে পায় না কি বলা উচিত তার এই মুহূর্তে। ওদের কষ্টটা কি অনেকের তুলনায় কম? ওরাও তো কাঁদছে, ওদেরও তো মন খারাপ, কিন্তু ওরা তো অনেকের মতো এতটা ভেঙে পড়েনি। ও তো কিছুতেই মানতে পারছে না। হে ঈশ্বর, তুমি এই ছোট্ট ছেলেটাকে উঠে দাঁড়ানোর শক্তি দাও, ওর মনটাকে শক্ত করো। অনেকের ভালোবাসার কাছে হার মানে ওরা। ওদের এবার যাবার পালা। অনেককে ডেকে বলে, নে, তোর দিদাকে তোর কাছেই রেখে গেলাম, দেখে রাখিস। অবশ্য তুই যতটা ভালোবাসা দিয়ে আগলে রাখবি, আমরা হয়তো তা পারবো না। মায়েরও কষ্ট হবে তোকে ছেড়ে থাকতে। চলে গেল সবাই। অনেক কিছুটা মানসিকভাবে সুস্থ হলো ধীরে ধীরে। এবার ওকে একাই চলতে হবে। চলার পথে যতই বাধা আসুক, কিছুতেই সে থামবে না। ছোট থেকে সে শুনে এসেছে দাদুর কাছে, মায়ের কাছে, বাবার স্বপ্নের কথা। দাদুও চেয়েছেন অনেক ভালো মানুষ তৈরি হোক। কেটে যায় মাঝখানে কয়েকটি বছর। অনেক লড়াই, অনেক পরিশ্রম থামাতে পারেনি অনেককে। উচ্চতার শিখরে তাকে উঠতেই হবে। সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং ওর একাগ্রতা ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেয়। আজ স্বস্তির নিঃশ্বাস নেয় সরমা। আর আমার ভয় নেই, তোর দাদুকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। ঈশ্বর আমাকে এইটুকু আয়ু দিয়েছেন, এতেই আমি ধন্য। এখন আমি নিশ্চিন্তে মরতে পারি, আর কোনো বাধা নেই আমার। দিদা, কতবার বলেছি আমি এরকম কথা বলবে না, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? বলে দিদার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সরমা বলে, কিসের বাঁধনে যে তুই বেঁধেছিলি দাদু ভাই? এ বাঁধন কি আর আমার ছেঁড়ার ক্ষমতা আছে? সবই তার খেলা, আমরা তো নিমিত্ত মাত্র। এই পর্যন্ত বলে অনেক দু হাত দিয়ে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদতে থাকে। ছাত্ররা অবাক হয়ে তাকিয়ে আছে, বুঝে উঠতে পারছে না কি করবে। সম্বিত ফিরে আসে যতীন স্যারের ডাকে। অনেক উঠে এসে স্যারকে প্রণাম করে। আরে ঠিক আছে ঠিক আছে, আজ তোমার প্রথম দিন, তাই দেখা করতে এলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, বাচ্চাদের সাথে একটু কথা বলছিলাম। ও আচ্ছা, তো বাচ্চারা বলো তো, তোমরা যে এতক্ষণ গল্পটা শুনলে, সে ছোট্ট বাচ্চাটা কে? সবাই মিলে একসাথে বলে উঠল, জানি না স্যার। ওদের চোখেও জল টলটল করছিল। বাচ্চাটা হলো এই তোমাদের নতুন স্যার, আমাদের সবার প্রিয় অনিক। ছাত্র ছাত্রীরা সবাই আনন্দে হাতে তালি দিয়ে উঠল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।